আপনাদের সবাইকে স্বাগত জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সিদ্দিক রেজা। আজ কথা বলবো ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ব্যাংকটি নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং মনে হচ্ছে যে একটা আধিপত্যের লড়াই চলছে এবং রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামী ব্যাংকের হেড অফিস মতিঝিলের চারপাশ। ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামী এত মরিয়া কেন, এই প্রশ্ন উঠছে। কারণ দলটির নেতারা এই ব্যাংক নিয়ে এমন সব মন্তব্য করছেন বা হুঁশিয়ারি দিচ্ছেন যা দেখলে মনে হয় ব্যাংকটির মালিক আসলে এই দল। দেশে হামে এত শিশুর মৃত্যু হলো, 8 দিন হাসপাতালে 6টি নবজাতক শিশুর প্রাণ গেল, দেশে আরও কত কত সমস্যা। এবং আমরা দেখেছি যে 5টি শরিয়া ব্যাংক এবং 5টি নন ব্যাংক ফাইন্যান্স কর্পোরেশনের কর্মীরা, গ্রাহকরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। সেসব বিষয়ে জামাত ইসলামীকে কখনো সেভাবে বক্তব্য দিতে দেখা যায়নি। কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে তারা প্রতিদিনই নানা ধরনের বক্তব্য দিচ্ছে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক খাতের দেখভালের দায়িত্বে আছে। তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দিয়েছে। নিয়োগের সাথে সাথেই আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা। ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত 1 জুন থেকে মতিঝিলে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম নামের কিছু মানুষ। এবং তখন থেকে ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামের নেতারাও নানা ধরনের বক্তব্য, হুঁশিয়ারি ইত্যাদি দিচ্ছেন। প্রশ্ন উঠেছে, ব্যাংকটি কি জামাতের? দলটির শীর্ষনের তারা অবশ্য এই কথা বলেন না। তারা বলেন যে না, ব্যাংকটি তাদের না, তবে তাদের লোকেরা এই ব্যাংকে কাজ করে এবং তারা ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। গত 3রা জুন ঢাকায় আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। ইসলামী ব্যাংক দখলের পায়তারা হচ্ছে বলে তিনি বলেন তিনি নিজেই রাস্তায় নামবেন। তিনি দাবি করেন যে তিনিও এই ব্যাংকের মালিক। জামাতের অন্যান্য স্তরের নেতারাও বিভিন্ন স্থানে নানা ধরনের কথাবার্তা বলছে, হুঁশিয়ারি দিচ্ছেন। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। ব্যাংকটি একসময় ছিল জামাতের নিয়ন্ত্রণে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে ব্যাংকটি নিয়ন্ত্রণে নেয় বহুল আলোচিত এস আলম গ্রুপ এবং সেখানে সরকারের প্রশ্রয় ছিল এবং গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই ব্যাংকটি দখলে নিয়েছিল বলে এখন প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি এস আলম মুক্ত হয় এবং জামাতপন্থীদের নিয়ন্ত্রণে চলে আসে আবার। 2024 সালের 29 ডিসেম্বর নীলফামারী সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় জামাতের আমির শফিকুর রহমান ব্যাংক সম্পর্কে বলেছিলেন ব্যাংকটি তার মায়ের কোলে ফিরে এসেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর অবশ্য দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। বিএনপি সরকার গত 24 মে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেয়। এর আগে ব্যাংকটির সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গ্রাহকদের নাম করে জামাতে ইসলামীর নেতাকর্মীরাই মাঠে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদেও এই ব্যাংক নিয়ে বাহাস হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন উভয় দলের নেতারাই। বলা হয় জামাত ইসলামীর অর্থায়ন হয় এই ব্যাংকের মাধ্যমে। এবং সংসদের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন 2024 সালের 5ই আগস্টের পর ইসলামী ব্যাংকে কি অনিয়ম হয়েছে সেটির একটি তালিকাও তুলে ধরেন তিনি বলেন আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5ই আগস্টের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি জামাতে ইসলামকে ইঙ্গিত করছেন। 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির বিপরীতে ঋণ দেয় এবং পরে মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গিয়েছে। অর্থাৎ তিনি জামাত ইসলামকেই ইঙ্গিত করেছেন। আরও অনিয়মের খতিয়ান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা 9,000 বলে তিনি উল্লেখ করেন। কোনো আইনকানুন না দেখে তাদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। জামাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী। এদিকে পরিকল্পিতভাবেই ব্যাংকটি থেকে টাকা উঠিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম নিয়োগ ঘিরে চলমান অস্থিরতার মধ্যে গত 5 কার্যদিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে প্রায় 3,500 কোটি টাকা উত্তোলন করেছেন আমানতকারীরা। ব্যাংকটির কর্মকর্তাদের মতে চেয়ারম্যান নিয়োগ কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার কারণে আমানত তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 1 জুন থেকে 4 জুন পর্যন্ত 4 কার্যদিবসে প্রায় 2,570 কোটি টাকা তুলে নেওয়া হয়। এছাড়া 7 জন একদিনেই 1,000 কোটি টাকা উত্তোলন হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তার অর্থ হলো নিয়মিতভাবে অস্বাভাবিকভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে গ্রাহকরা। যদি এভাবে চলে সমস্যায় পড়বে দেশের সবচেয়ে বড় এই ব্যাংক। এমন এক আশঙ্কার মধ্যে খবর দেখলাম আমরা যে আবারও টাকার সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকরা গত 1 সপ্তাহে 5,000 কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে আজ গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তহবিল চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব দেশের জন্য কতটা ক্ষতিকর সেটা সবাই আমরা জানি, এবং বাংলাদেশ যে ভুগেছে গত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে তার একটা বড় কারণ ছিল ব্যাংক খাত দখল এবং দুর্নীতি। সংবেদনশীল মানুষ মাত্রই আর্থিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের বাইরে দেখতে চায়, কারণ বড় কোনো বাণিজ্যিক ব্যাংকের মালিকানা কাঠামো পরিচালনা পর্ষদ নিয়ে দীর্ঘস্থায়ী বিতর্ক তৈরি হলে তা সরাসরি আস্থা এবং তারল্য ব্যবস্থাপনায় প্রভাব ফেলে। ব্যাংকিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আস্থা এবং পরিচালনায় স্বচ্ছতা। অতীত বা বর্তমান যে কোনো রাজনৈতিক ব্যাখ্যা দীর্ঘায়িত হলে তা আমানতকারীদের আচরণে প্রভাব ফেলতে পারে, যা প্রকারান্তরে দেশের অর্থনীতিকে বিপদগ্রস্ত করবে। আমরা চাই না যে বাংলাদেশের কোনো ব্যাংক আর কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকুক। রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক এবং আর্থিক খাত না হলে বাংলাদেশের সামনে যে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আর্থিক চ্যালেঞ্জগুলো, মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে অর্থনৈতিক পরিসরে মুদ্রা প্রবাহ চালু রাখা, সেগুলো বড় ধরনের সংকটে পড়বে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।